সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে অনেকদিন পরে আবার তোমাদের একটা নতুন ক্লাস নিয়ে আসলাম। তো প্রথমে আমরা এখানে দেখি কি দেখতে পাচ্ছ। নিচে একটা ছবিতে দেখা যাচ্ছে যে ধানের ক্ষেত এবং বাতাসে ধানের ক্ষেতগুলো এপাশ ওপাশ নিয়ে যাচ্ছে আর মেঘের চলাচল। ঠিক আছে, তো এই ছবিটা দেখে তোমরা কি বুঝতে পারছো? এটা কি বোঝা যাচ্ছে? ধানের ক্ষেতগুলো ধান ক্ষেত এভাবে হেলে দুলে যাচ্ছে। এখানে কি বোঝা যাচ্ছে? বাতাসের চলাচল, তাই না? আর মেঘ উড়ে উড়ে চলে যাচ্ছে, সেটাও এক ধরনের বাতাসের চলাচলের জন্য। আচ্ছা, তাহলে আমরা দেখি আজকে আমাদের কোন অধ্যায়টা নিয়ে আমরা পড়বো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের অধ্যায় হচ্ছে অধ্যায় 4, বায়ু। এই পাঠটা শেষে তোমরা কি শিখতে পারবে আজকের অধ্যায় থেকে? আজকের অধ্যায় থেকে তোমরা শিখতে পারবে বায়ু ও বায়ু প্রবাহ কি, বায়ু ও বায়ু প্রবাহের ব্যবহার, বায়ু দূষণ কি, বায়ু দূষণের কারণ, মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উপর বায়ু দূষণের প্রভাব এবং বায়ু দূষণ প্রতিরোধের উপায়। ঠিক আছে, তাহলে চলো আমরা মূল পাঠে প্রবেশ করি। প্রথমে হচ্ছে কি বায়ু ও বায়ু প্রবাহ কি। বায়ু কি? বাতাস, বায়ু বা বাতাস আমরা কি মানে এটা বলতে আমরা কি বুঝি? আমাদের চারপাশে যে গ্যাস গ্যাস থাকে, গ্যাসীয় একটা আবরণ, সেটাই হচ্ছে কি বায়ু। সাধারণ কথায় বায়ু ছাড়া এমন কোনো জায়গা আছে? নেই। পৃথিবীতে বাতাস ছাড়া কোনো জায়গা থাকে না। আর আমাদের বেঁচে থাকার জন্য যে অক্সিজেন আমরা পাই, সেটা এই বাতাসের মধ্যেরই একটা উপাদান। বাতাস হচ্ছে একটা গ্যাস জাতীয় গ্যাসের সমন্বয়। ঠিক আছে, বিভিন্ন ধরনের গ্যাস এই বাতাসের মধ্যে থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে গ্যাসীয় আবরণ। পৃথিবীর চারপাশে এই গ্যাসটা রয়েছে। এখানের মধ্যে অনেক ধরনের গ্যাস আছে এই বাতাসে, যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, আরো অনেক ধরনের গ্যাস। তো এই তিনটা গ্যাস আমরা বেশি চিনি, এই তিনটা গ্যাস সম্পর্কে আমরা বেশি জানি, তাই তিনটা গ্যাসের কথা বললাম। এখানে আরো অনেক ধরনের গ্যাস আছে, মিথেন গ্যাস আছে, আরো বিভিন্ন ধরনের গ্যাস মিলেই হচ্ছে এই বাতাসটা সৃষ্টি হয়। তো আমাদের চারপাশে যে বেষ্টনকারী যে গ্যাসের আবরণ, সেটাই হচ্ছে বায়ু। এখানে দেখো যে বাতাসের ফলে একটা ফুলের পাপড়ি থেকে, মানে বাতাসের সাথে এই ফুলের পাপড়িগুলো উড়ে চলে যাচ্ছে। একটা ফুল থেকে বাতাসের বাতাসের ফলে একটা পাপড়িগুলো উড়ে চলে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে বায়ু প্রবাহের জন্য। বায়ু যে এক স্থান থেকে অন্য স্থানে যায়, ঠিক আছে, মানে বায়ুর স্থান পরিবর্তন। বায়ুর স্থান পরিবর্তন সময় এই যে প্রবাহ হয়, এই বায়ুর স্থান পরিবর্তনটা হচ্ছে বায়ু প্রবাহ, এবং এই বায়ু প্রবাহের ফলে কিন্তু বাতাস চারপাশে ঘুরপাক খায়, এবং এই যে এখানে দেখতে পাচ্ছ ফুলের পাপড়িগুলো উড়ে চলে যাচ্ছে। তাহলে আমরা দেখি প্রথমে যে বায়ু আর বায়ু প্রবাহের ব্যবহার। ঠিক আছে, প্রথমে আসি আমরা বায়ু প্রবাহ। বায়ু প্রবাহের ব্যবহার: চরকা বা বড় টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। এখানে হচ্ছে চরকা বা টারবাইন বলতে হচ্ছে কিছু চাকার মতো, বড় বড় চাকার মতো একটা যন্ত্র। বড় চাকা, এই যে তোমরা রিক্সার চাকা দেখো, ওই টাইপসের অনেক বড় চাকা। এই চাকা ঘুরিয়ে বায়ু প্রবাহ ব্যবহার করে, মানে বায়ু প্রবাহ যখন বাতাস জোরে বয়ে যায়, বায়ু প্রবাহ হয়, তখন এই চাকাটা ঘুরে ঘুরে আরো বিভিন্ন মেশিন ব্যবহার করে এখানের মধ্যে বিদ্যুৎ উৎপন্ন করে এই বায়ু প্রবাহ ব্যবহার করে। শরীর ঠান্ডা রাখতে আমরা হাত পাখা বা বৈদ্যুতিক পাখার ব্যবহার করি, সেটাও কিন্তু এই বায়ু প্রবাহ ব্যবহার করেই হয়। হাত পাখার ফলে কি হয়? বায়ুটাকে আমরা এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাই, মানে বায়ু আমরা আরো জোরে প্রবাহিত করি। নর্মালি বায়ু প্রবাহিত হতে থাকে, সাধারণত বায়ু প্রবাহিত সব জায়গায় হতে থাকে, কিন্তু হাত পাখা ব্যবহার করে কি করি? আমরা আরো জোরে বায়ু প্রবাহটা বাড়িয়ে দিই, আমরা বায়ু প্রবাহটা আরো বাড়িয়ে দিই। আর হচ্ছে বৈদ্যুতিক ফ্যানে তো এটা আরো বেশি জোরে, আমি যত জোরে ফ্যানটাকে ঘোরাবো তত বেশি বাতাস পাবো, এরকমই তো ব্যাপারটা, তাই না? আমরা বাসায় বৈদ্যুতিক ফ্যান সবারই আছে, ব্যবহার করি। তো ওটা আজকে আবার একটু চেষ্টা করে দেখবে যে নতুন করে যত জোরে ফ্যানটাকে ঘোরাবে তত জোরে কিন্তু বাতাস পাওয়া যাবে, তত বেশি বাতাস পাওয়া যাবে আর কি। এটা হচ্ছে বায়ু প্রবাহ ব্যবহার করেই এটা হচ্ছে। ফ্যানটা ঘুরছে একটা মেশিনের সাহায্যে, ফ্যানের ভিতরে একটা মেশিন থাকে,
মেশিনের সাহায্যে ফ্যানটা ঘুরছে, কিন্তু ঘুরে ঘুরে যে বাতাসের প্রবাহটাকে বাড়িয়ে দিচ্ছে। বাতাস তো সব জায়গায় চলাচল করছে, এই প্রবাহটাকে বাড়িয়ে দিচ্ছে। এরপর হচ্ছে নদীতে পাল তুলে নৌকা চলাচল। নদীতে পাল তোলা নৌকা, এটা আসলে তোমরা যদি আহ নদীতে পাল তোলা নৌকা দেখো, এখন এই জিনিসটা দেখা যায় না খুব সহজে। এখন তো স্পিড বোট চলে আসছে বা মেশিনের নৌকা, মেশিন ব্যবহার করে, মোটর ব্যবহার করে নৌকা চালানো হয়। তারপরেও যদি পাল তোলা নৌকা তোমরা কোথাও দেখো টিভিতে বা কোথাও, দেখবে যে পাল একটা কাপড়ের কাপড়টার মধ্যে বাতাস এসে ধাক্কা লাগে, এই ধাক্কাটার ফলে কিন্তু নৌকাটা চলে। যেদিকে বাতাস থাকে ঠিক সেদিকে নৌকাটা যায়, বাতাসের বিপরীত দিকে নৌকাটা যেতে পারে না। স্রোতের বিপরীত দিকে মানে হচ্ছে বাতাস যেদিকে স্রোত সেদিকে, ওই দিকে নৌকাটা চলে যায় এই পাল তুলে নৌকাগুলো থেকে। ঠিক আছে, পাল তোলা নৌকার চলাচলটা। ভেজা কাপড় বা যে কোনো জিনিস আমরা শুকাতে দিই, বাতাসে শুকাতে দেই, রোদ না থাকে বাতাসেও অনেক সময় কাপড় চোপড় শুকিয়ে যায়, বা যে কোনো ভেজা যে কোনো জিনিস আমরা শুকাতে বাতাসে দিই, তাহলে বাতাসের মাধ্যমে ভেজা কাপড় বা যে কোনো বস্তু শুকিয়ে যায়। ভেজা চুল শুকাতে আমরা হেয়ার ড্রায়ার ব্যবহার করি। ভেজা চুল তো আমরা এমনিতেই শুকিয়ে ফেলি বাসায়, কিন্তু তারপরেও অনেক অনেক সময় আমাদের চুল বাতাসে না শুকালে তখন সেক্ষেত্রে কি হয়, হেয়ার ড্রায়ার ব্যবহার করি আমরা। হেয়ার ড্রায়ার হচ্ছে এক ধরনের চুল শুকানোর যন্ত্র। এই যন্ত্রটার সাহায্যে চুল শুকায়। ঠিক আছে, ভেজা চুল শুকানো যায়। ভেজা চুল শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করা হয়। তারপর হচ্ছে বায়ু। বায়ু কি কি কাজে লাগে? প্রথম হচ্ছে ফুটবল, গাড়ি বা রিক্সার টায়ার ফোলাতে। একটা লম্বা ধরনের একটা ইয়া থাকে, যেটাকে চাপ দিয়ে দিয়ে পাতে যে বেলুন ফোলায়, বেলুন ফোলানোর কতগুলো বের হয়েছে এখন, যে খুব সহজে বেলুনটা ফুলিয়ে দেওয়া যায়। সেই রকমই রিক্সার টায়ার, ফুটবল, গাড়ির চাকা, তারপরে অনেক সময় বাচ্চাদের খেলনার অনেক জিনিস, ওগুলো কি হয় এই যে বাতাস দিয়ে ফোলানো যায়। ওটা পিচকারির মতো চেপে 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 বাতাসটাকে ওটার ভিতরে ঢুকানো যায়। তারপর কি শ্বাসকষ্টের রোগীকে অক্সিজেন দেওয়া। বাতাসের মধ্যে আমি একটু আগেই বললাম যে বায়ুতে অনেক ধরনের গ্যাস থাকে, তার মধ্যে অক্সিজেন একটা, যেটা আমরা নেই শ্বাসগ্রহণ করতে। শ্বাসকষ্টের রোগী, আমাদের শ্বাসকষ্ট কখন? যখন আমরা ঠিক মতো অক্সিজেনটা পাই না। আমাদের ফুসফুস, আমাদের শরীরের ভিতরে যে ফুসফুসটা আছে, সেটা যখন ঠিক মতো অক্সিজেন পায় না, তখনই কিন্তু শ্বাসকষ্টটা শুরু হয়। তো শ্বাসকষ্ট যেসব রোগী শুরু হয়, সেসব রোগীকে অক্সিজেন দিতে হয়। অক্সিজেনটা কোত্থেকে পাওয়া যায়? এই বাতাস থেকে পাওয়া যায় বা বায়ু থেকে পাওয়া যায়। বায়ু থেকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেনটা আলাদা করে সিলিন্ডারে বা যে কোনো ভাবে শ্বাসকষ্টের যে রোগীরা আছেন তাদেরকে দেয়া হয়। শ্বাসকষ্টের রোগীদেরকে অক্সিজেনটা দেয়া হয়। তাহলে এটা কি বায়ুর এক ধরনের ব্যবহার। ডুবুরি বা পর্বতারোহীরা সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেনের সাথে শ্বাস প্রশ্বাস চালায়। যখন আমরা এই যে আমরা এখন যে উচ্চতায় আছি, আমরা যেখানে আছি, ঠিক আছে, 10 তলা বিল্ডিং গুলো বা 15 তলা বিল্ডিং গুলো কিন্তু আমাদের স্বাস্থ্যে তেমন একটা সমস্যা হওয়ার কথা না। কিন্তু যখন আমরা এর চেয়ে আরো অনেক বেশি উপরে উঠবো, যেমন পাহাড়ে উঠবো, যখন পাহাড়ে উঠবো, বড় বড় পাহাড়ের চেয়ে তো বড় হচ্ছে পর্বত। এই পাহাড় পর্বত গুলোতে যখন উঠবো, তখন কি হয়, যত উপরের দিকে আমরা উঠতে থাকি সমতল ভূমি থেকে, আমরা যে জায়গায় আছি সেখান থেকে আমরা যত উপরের দিকে উঠতে থাকি, তত কিন্তু অক্সিজেনের পরিমাণটা কমতে থাকে। তো ওখানে একদম উপরে, যেমন ধরো যারা পর্বতারোহী, তারা কি করে, অনেক বড় বড় পর্বত আরোহণ করে, অত উপরে কিন্তু অক্সিজেন খুবই সামান্য পরিমাণ থাকে। তো আমাদের অক্সিজেনের পরিমাণ আমাদের শরীরে কম হলেই কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়। তো সেখান থেকে ওরা যাতে সহজভাবে সাবলীল ভাবে পাহাড় পর্বতে উঠে যেতে পারে, এজন্য কি করে, ওরা সাথে অক্সিজেন সিলিন্ডার রাখে। অক্সিজেন সিলিন্ডারের ওখান থেকে মাস্কের মাধ্যমে অক্সিজেন মানে ওখান থেকে শ্বাস প্রশ্বাস নেয় অক্সিজেনের সাহায্যে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলগুলোতে দেখতে পাবো। ওখানে অনেক সময় দেখায় যে পর্বতারোহীদের অবস্থা কি হয়, ওরা অনেক যখন উপরে উঠে পড়ে কিভাবে ওদের অভিযানগুলো চালায় পর্বতে ওঠা। ঠিক আছে, ওখানে আমরা দেখতে পাবো। আর ডুবুরিরা হচ্ছে একই পানির ভেতরে আমরা বেশিক্ষণ শ্বাস নিতে পারি না, পানি নাকে মুখে ঢুকে আমাদের শ্বাস রোধ হয়ে যেতে পারে। সে কারণে কি হয়, যারা ডুবুরি, পানির নিচে যাদের কাজ, ঠিক আছে, বিভিন্ন কিছু কি বলবো, বিভিন্ন পানির নিচে জীবনটাকে দেখতে যারা চায়, অনেকে শখের ডুবুরি আছে, আবার অনেকে আছে যারা পেশাগত ভাবে ডুবুরি।
তারা কি করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায় যাতে পানির ভিতরে বেশিক্ষণ ধরে ওরা থাকতে পারে। পানির ভিতরে কিন্তু বেশিক্ষণ ধরে অক্সিজেন ছাড়া থাকা যায় না, যেহেতু আমরা অক্সিজেনের মাধ্যমে থাকি। পানিতে যে অক্সিজেনটা আছে ওটা আমরা সরাসরি ভাবে নিতে পারি না, পানি আমাদের নাকে মুখে ঢুকে গিয়ে আমাদের শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। এই কারণে ওরা আলাদা করে অক্সিজেন নিয়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে মাস্ক পরে তারপরে পানির নিচে যায়, যাতে অনেকক্ষণ ধরে ওরা বিভিন্ন তাদের প্রয়োজনীয় কাজটা করতে পারে। এটাও আমরা ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারি চ্যানেলগুলোতে সবসময় দেখে থাকি। তাহলে হচ্ছে ইউরিয়া সার। ইউরিয়া হচ্ছে এক ধরনের সার। ইউরিয়া সার তৈরিতে, এই সারটা তৈরি করার জন্য আর হচ্ছে প্যাকেট বা টিনজাত খাদ্য সংরক্ষণ নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। ইউরিয়া হচ্ছে এক ধরনের সার। ইউরিয়া সার ব্যবহার করতে নাইট্রোজেন দরকার হয়। প্যাকেট বা টিনজাত খাদ্য মানে হচ্ছে এটা বেশিরভাগ বাইরের দেশে হয়, যে বিভিন্ন, ওরা তো ফ্রেশ, অনেক জায়গা আছে যেখান থেকে সমুদ্র অনেক দূরে, তখন ওরা ফ্রেশ জিনিসগুলো পায় না। আমাদের দেশেও এখন পাওয়া যায় ছোট ছোট বেবি কর্ন বলে, কর্ন ভুট্টা, তারপর হচ্ছে তোমার ব্লুবেরি, অনেক সময় স্ট্রবেরি, তারপর হচ্ছে এরকম বিভিন্ন ফল যেগুলো আমাদের দেশে হয় না, এগুলো কি করে এক দেশ থেকে আরেক দেশে ওই টিনে করে সংরক্ষণ করে তারপরে পাঠানো হয়, প্যাকেট করে বা টিনে করে। ওই যে টিনটা ওরা রাখে, ওটার ভিতরে নাইট্রোজেন গ্যাস ভরে তারপর মানে টিনটার কি বলবো, টিনটার যে উপরে ঢাকনাটা আছে ওটা ভালো করে ওরা লাগিয়ে দেয়, যাতে ওই টিনের ভিতরে যে খাবারগুলো থাকে ওগুলো 2-3 মাস পর্যন্ত ভালো থাকতে পারে। এভাবে টুনা ফিশ আরো অনেক ধরনের খাবার কিন্তু এখন আমাদের দেশেও পাওয়া যায় টিনজাত। ওগুলো বাইরে থেকে আসে। বেশিরভাগ যেসব ফল, যেসব মাছ আমাদের দেশে পাওয়া যায় না, এটা বিদেশে কিন্তু অ্যাভেলেবেল। ওরা সবকিছু ওদের ওখানে বেশিরভাগ জিনিসই প্যাকেট বা টিনের কোটায় পাওয়া যায়, আমাদের এখানে কিন্তু ওভাবে করে পাওয়া যায় না। যেসব জিনিস ওদের দেশের নয়, আমাদের দেশ থেকে অনেকে পাঠায় বা আমাদের দেশ থেকে কি বলবো রপ্তানি করি আমরা, ওই জিনিসগুলো এভাবে করে পচনশীল খাদ্যদ্রব্য যেগুলো, ওগুলো প্যাকেট বা টিনজাত করে সংরক্ষণ করে পাঠানো হয়। তো ওখানে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। বিভিন্ন কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব রাখতে কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। এই যে আমরা কোকা কোলা খাই, 7 আপ খাই, খুব পছন্দ করি, তাই না? আমরা সবাই কোকা কোলা, 7 আপ, মিরিন্ডা, তারপর হচ্ছে এরকম আরো অনেক ধরনের স্প্রাইট, এই ধরনের যে কোমল পানীয় গুলো পাওয়া যায়, এগুলোতে কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। ওই যে এটা ঝাঁঝালো একটা গন্ধ থাকে, এটা যাতে অনেকক্ষণ ধরে থাকে। এই যে আমরা যখন ওই বোতলগুলো যখন খুলি তখন করে একটা আওয়াজ হয়, আওয়াজের সাথে সাথে কিন্তু একটা গ্যাস বের হয়ে যায়। ওই যে গ্যাসটা বের হয় ওটাই হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? তো এরপরে হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্র, মানে হচ্ছে যেটা দিয়ে আগুন নিভানো হয়, ওখানেও কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়, কারণ কার্বন ডাই অক্সাইড গ্যাস নিজে জ্বলে না, অন্যকে জ্বলতেও সাহায্য করে না। এই কারণে কার্বন ডাই অক্সাইড গ্যাস অগ্নি নির্বাপক যন্ত্র, যেটা দিয়ে আগুন নিভানো হয়, সেই কাজে ব্যবহার করা হয়। তাহলে এখন এগুলো থেকে আমরা দেখলাম বায়ু আর বায়ু প্রবাহের ব্যবহার। এখন আসি বায়ু দূষণ কি। তো বায়ু দূষণ কি? বায়ু দূষণ হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, গ্যাস, ধোঁয়া বা দুর্গন্ধ প্রভৃতি বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে, যা জীব ও প্রাকৃতিক পরিবেশের জন্য ক্ষতিকর। এখানে ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ যে কলকারখানা থেকে ধোঁয়া বের হচ্ছে, অনেক অনেক কালো কালো ধোঁয়া বেরোচ্ছে। এভাবে কিন্তু কলকারখানা, ইটের ভাটা যেগুলো আছে, মানে ইটের ভাটা মানে ইট তৈরি করা হয় যেখান থেকে, ওখানেও কিন্তু এরকম লম্বা লম্বা পাইপ বসিয়ে ধোঁয়া বের হয়। ওগুলো কিন্তু বায়ুকে দূষিত করে, কারণ ওগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতিকর গ্যাস থাকে, যেটা বায়ুর সাথে মিশে আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি করে। তারপর হচ্ছে যানবাহনের কালো ধোঁয়া। আগে সিএনজি গাড়িগুলো আসার আগে তোমরা দেখেছো কিনা আমি জানি না, বা দেখলেও তখন অনেক ছোট থাকবে হয়তো, এক ধরনের সিএনজি ছিল, হলুদ রঙের সিএনজি। ওই হলুদ রঙের ট্যাক্সি ছিল, ওগুলোকে ট্যাক্সি বলা হতো। ওই ট্যাক্সি গুলা যখন চলতো তখন ওগুলা দিয়ে কালো কালো ধোঁয়া বেরোতো। এখন বেশিরভাগ ক্ষেত্রে সিএনজি গ্যাস ব্যবহার করা হয়, যেটা থেকে কালো ধোঁয়া সৃষ্টি হয় না। তো এখন ওই
বেবি ট্যাক্সি গুলা এখন আর পাওয়া যায় না, এখন সিএনজি গ্যাস ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। আর হচ্ছে তারপর হচ্ছে বিভিন্ন ট্রাক, বিভিন্ন বাসের ক্ষেত্রেও কিন্তু ওরকম হতো, কালো ধোঁয়া বের হতো। এখনো কিছু কিছু ট্রাক, কিছু কিছু বাসে আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখন কি করছে, সবাই সিএনজি গ্যাসটা ব্যবহার করছে, সিএনজি তে কনভার্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কালো ধোঁয়ার পরিমাণটা মানে বায়ু দূষণ কমানোর জন্য এটা করা হচ্ছে। তারপর হচ্ছে দুর্গন্ধ, আমরা ময়লার ডাস্টবিনের পাশ দিয়ে যাওয়ার সময় এক ধরনের দুর্গন্ধ পাই, এই দুর্গন্ধটাও কিন্তু কি করে, বায়ুকে দূষিত করে। এগুলো আমাদের আমাদের জন্য, আমাদের শরীরে, জীবের জন্য, প্রাকৃতিক পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। ঠিক আছে, এরপরে আসি আমরা বায়ু দূষণের কারণ। এই যে বায়ু দূষিত হচ্ছে, এই বায়ু দূষিত হওয়ার কারণ কি? আচ্ছা, বায়ু দূষিত হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে। জীবাশ্ম জ্বালানি মানে হচ্ছে এই যে পচা জিনিস টিনিস আছে, এই যে গ্যাস ট্যাস এগুলো পোড়ানো হচ্ছে, হ্যাঁ, এই এগুলো পোড়ানোর ফলে কি হচ্ছে, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কি হচ্ছে, বায়ু দূষিত হয়। কলকারখানা, যানবাহনে কালো ধোঁয়া থেকে বায়ু দূষিত হয়। গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন যে ধোঁয়াটা হয়, গাছপালা পোড়ালেও কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, ওটা থেকেও কি হয়, বায়ু দূষিত হয়। যেখানে সেখানে ময়লা আবর্জনা ও মলমূত্র ত্যাগ করার ফলে যে দুর্গন্ধ উৎপন্ন হয়, সেটা থেকেও কিন্তু বায়ু দূষিত হয়। এখানে একটা ছবি আছে, সরি সরি সরি, এই যে এখানে একটা ছবি আছে, আমরা এখানে একটা ভিডিও আছে, এটা আমরা এই যে দেখো, গাছ কেটে ফেলছে, গাছ কেটে ফেলার ফলে কি হচ্ছে, এই যেখানে এটা আসছে, আসার ফলে কালো ধোঁয়া বের হচ্ছে, এরপরে গাছ কেটে ফেলছে, গাছ কেটে ফেলার ফলে কি হচ্ছে, বায়ু দূষণটা অনেক বেড়ে গেছে। ঠিক আছে, কারণ হচ্ছে আগে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, বায়ু দূষণের প্রধান বায়ু দূষণের জন্য দায়ী প্রধান গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়া। তো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কমানোর জন্য আমাদেরকে অবশ্যই গাছ গাছ লাগাতে হবে বেশি বেশি করে। তো এখানে গাছ কেটে ফেলার ফলে কি হয়েছে, আমাদের পৃথিবীব্যাপী কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বেড়ে গেছে, যে কারণে বায়ু দূষণের পরিমাণও বেড়ে গেছে। তাহলে গাছপালা কেটে ফেলাও বায়ু দূষণের একটা প্রধান কারণ। আর নিচে একটা হচ্ছে, এটা একটা মজা করার জন্য ছবি, দুর্গন্ধের জন্য একজন স্প্রে করছে। এই যে আমরা স্প্রে গুলো করি, এই স্প্রে গুলাও কিন্তু এক ধরনের গ্যাস থাকে, ক্ষতিকর গ্যাস থাকে। এই গ্যাসগুলো কিন্তু আমাদের বায়ু দূষণের আরো একটা কারণ, এগুলোতেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে। ঠিক আছে, এই ধরনের এই ক্ষতিকর জিনিসগুলোর কারণে কিন্তু বায়ু দূষিত হচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা আসি, তো মানুষের স্বাস্থ্য ও পরিবেশের জন্য, মানে মানুষ ও পরিবেশের উপরে বায়ু দূষণের প্রভাব কিরকম। বায়ু দূষণের ফলে মানুষের রোগ, ফুসফুসজনিত রোগ, যেমন ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ, হৃদরোগ ইত্যাদি বেড়ে গেছে। এগুলোতে মানুষ এখন খুব বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছে বায়ু দূষণের ফলে। যেহেতু আমরা বায়ুটা গ্রহণ করি, নিঃশ্বাস দিয়ে নিয়ে ফেলি, শ্বাস গ্রহণ করি, শ্বাস দিয়ে নিয়ে ফেলি, আমরা শ্বাস নিই। তো শ্বাস নেওয়ার ফলে এই দূষিত বায়ুটা আমাদের ফুসফুসে গিয়ে আমাদের ফুসফুসকে আক্রান্ত করছে, যে কারণে ফুসফুসে ক্যান্সার, আর বিভিন্ন ধরনের শ্বাসকষ্ট, হৃদরোগ ইত্যাদি জিনিসগুলো বেড়ে যাচ্ছে। হৃদরোগের মানে হৃদপিণ্ডের উপরও কিন্তু এটা প্রভাব ফেলছে। আমাদের ফুসফুসের মাধ্যমে বাতাস চলাচল ঠিকভাবে না হলে সেক্ষেত্রে এটা রক্ত চলাচলের পুরো প্রভাব ফেলে কিছুটা। এভাবে হৃদরোগও মানে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। তারপর হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম, সবকিছুতে আসলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড আর আরো অন্যান্য ক্ষতিকারক গ্যাসের পরিমাণ আসলে বেড়ে যাচ্ছে। তারপর হচ্ছে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে আর এসিড বৃষ্টি হচ্ছে। এই যে বায়ু দূষিত হচ্ছে, দূষিত গ্যাসগুলা কোথায় যাবে, এগুলো কি করছে, পৃথিবীর উপরে থেকে পৃথিবীকে আরো বেশি উষ্ণ করে ফেলছে। এর আগে আমরা পড়েছি একটা চ্যাপ্টারে, গ্লোবাল ওয়ার্মিং। তো পৃথিবীর উষ্ণায়ন, এই জিনিসটা আমরা পড়েছিলাম এর আগে আরেকটা চ্যাপ্টারে। তো এই যে পৃথিবীর উষ্ণতা কিভাবে বৃদ্ধি পাচ্ছে তোমরা এখন জানো। এবার পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে, আর ওই যে
ক্ষতিকারক গ্যাসগুলো বৃষ্টি হয়ে এসিড বৃষ্টির সৃষ্টি করছে। এগুলো কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর। কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে এসিড বৃষ্টি হচ্ছে। এসিড বৃষ্টির ফলে জীবের ক্ষতি হতে পারে বা জীব মারা যেতে পারে, গাছপালা মারা যেতে পারে, আমাদের শরীরে বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দিতে পারে। এরপর হচ্ছে তোমার বিভিন্ন মাছ, পুকুরের মাছ টাছ এরাও কিন্তু মারা যেতে পারে এসিড বৃষ্টির ফলে। ঠিক আছে, এসিড বৃষ্টি জীবের জন্য খুবই ক্ষতিকর। তাহলে এখন আসি আমাদের শেষ টপিক, বায়ু দূষণ কিভাবে প্রতিকার করা যায়। এতক্ষণ আমরা বায়ু দূষণ নিয়ে এত কথা বললাম, এখন বায়ু দূষণটা কিভাবে আমরা প্রতিকার করব। প্রথমত জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনা, প্রাকৃতিক ভাবে জ্বালানির ব্যবহার করা। ঠিক আছে, গাছপালা এসব কম পোড়ানো। তারপর প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করে ও রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ মানে প্রাকৃতিক গ্যাস যা কিছু কয়লা যা কিছু আছে এগুলো ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার ও রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে অতিরিক্ত ব্যবহার কমানো। এগুলো যে অতিরিক্ত ব্যবহার করছে এখন, ওই অতিরিক্ত ব্যবহারটা কমিয়ে যাতে এগুলাকে মানে বারবার করে ব্যবহার, রিসাইকেল মানে হচ্ছে একটা জিনিসকে বারবার করে ব্যবহার, ওইটা যাতে বারবার করে ব্যবহার করা যায়। ময়লা আবর্জনা, আমরা চারপাশের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, আমরা চারপাশটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, ময়লা আবর্জনা ফেলবো না। ঠিক আছে, তাহলে ওটার থেকে যে দুর্গন্ধটা বের হয় সেটা বায়ুকে দূষিত করতে পারবে না। এই কাজটা আমরা নিজেরাও করতে পারি, আমরা তোমরা সবাই মিলে এটা করতে পারি। আর বেশি বেশি গাছ লাগানো, আমাদের আশেপাশে যে ফাঁকা জায়গা আছে বা ঘরে টবে বারান্দার টবে বা ছাদে গাছ লাগানো, বেশি করে গাছ লাগানো। বেশি গাছ লাগানোই পারে আমাদের পৃথিবীটাকে বাঁচাতে, আমাদেরকে বাঁচাতে। বায়ু দূষণ রোধে বা প্রতিকারে গাছ লাগানোর ভূমিকা অপরিহার্য। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের আজকের এই অধ্যায়টা। তোমরা এই অধ্যায়টা সম্পর্কে ভালো করে পড়বে। আর এখন তো তোমাদের নতুন ভালো করে পড়বে। আর নেক্সট এই চ্যাপ্টার সম্পর্কে কোনো যদি তোমাদের সমস্যা থাকে সেক্ষেত্রে এই ভিডিও নিচে কমেন্টস করে জানাবে। ঠিক আছে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থেকো, মাস্ক ব্যবহার করো বের হলে, আর অবশ্যই হাত ভালো করে ধুবে। আর বাইরে থেকে আসার পরে বাসায় কেউ আসলে ভালো করে হাত, প্রথমে ভালো করে হাত ধুয়ে নিতে বলবে 20 সেকেন্ড। ঠিক আছে, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবার কথা হবে অন্য আরেকটা টপিক নিয়ে। সবাইকে ধন্যবাদ।